আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস সমগ্রর ১ম খণ্ডটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। এটা অনেকটা ছোট ফুটে বড় কথা হয়ে যাবে। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর যিনি কিনা বাঙালির ওতপ্রোতভাবে জড়িত, বাঙালির প্রতীক, তার যে লেখা সেটাকে সমালোচনা করার ধৃষ্টতা তো আমার নেই। আর আমি ওই রাস্তাতেও যাব না। আমি সোজাসুজিভাবেই তাই সেফ একটা পথ বেছে নিয়েছি যে প্রত্যেকটা উপন্যাস আমার কেমন লেগেছে, আমার নিজের কেমন মনে হয়েছে পড়ে সেই ব্যাপারে। এমনিতেও রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলোর মধ্যে না সবসময় কিন্তু একটা আশাবাদ থাকে এবং অনেকেই বলে যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন আশাবাদী লেখক ছিলেন। তিনি সবকিছুতেই আশা করতেন যে আরো ভালো হবে, দুনিয়াটা আরো সুন্দর হবে। এটার পিছনে একটা কারণ অনেকে দেয় যে রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলা থেকেই বড় ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তো সবকিছুকে তিনি আশার চোখে দেখতেন। অন্যদিকে শরৎচন্দ্রের কথা আমরা জানি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি একটু নিরাশাবাদী লেখক ছিলেন। নিরাশাবাদী অর্থাৎ তিনি সব গল্পগুলোকে শেষ করতেন একটা দুঃখের আবহ দিয়ে। বিভূতিভূষণ ছিলেন প্রকৃতিপ্রেমী লেখক। তো লেখকদের এটা একটা স্টাইল থাকে। আমি বলছি না যে আশাবাদী হওয়া ভালো বা নিরাশাবাদী হওয়া খারাপ। এখানে ভালো খারাপের প্রসঙ্গ না। এখানে মূল বিষয় হচ্ছে যে এটা লেখকদের লেখার স্টাইল। এবার সেই লেখার স্টাইলটার মধ্যে আপনাকে দেখতে হবে যে লেখকের মুনশিয়ানা কতটুকু, যে তিনি কতটুকু সেই জিনিসটাকে ফুটিয়ে তুলতে পেরেছেন। ১ম এ যে উপন্যাসটি পড়ছে সেটা হচ্ছে 'বউ ঠাকুরানী হাট' এবং এই উপন্যাসটি অত্যন্ত ঘরোয়াভাবে রচিত হয়েছে আমার যেটা লেগেছে। হতে পারে যেহেতু এটা একটা শিল্প সত্তা এবং আর্ট, কি জানেন? আর্ট কিন্তু সায়েন্সের মতো না। সায়েন্সে একটা ডেফিনিট নিয়ম থাকে যে ২ দুগুণে ৪ হবে। বাট আর্ট হচ্ছে একেকজনের একেক রকম দৃষ্টিভঙ্গি হয়। তো কারোর কাছে 'বউ ঠাকুরানী হাট' মনে হতে পারে যেটা পারিবারিক কোনো উপন্যাস, কারোর কাছে এটা সামাজিক কোনো উপন্যাস। আমার কাছে 'বউ ঠাকুরানী হাট'টা একটা পারিবারিক উপন্যাসের থেকে সামাজিক উপন্যাসই বেশি লেগেছে এবং এই উপন্যাসটি বেশ একটা বড় এবং এই উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের ১ম দিকের উপন্যাসগুলোর একটি। এটা প্রকাশিত হয়েছিল হচ্ছে ১৮৮৩ সালে। এই ঐতিহাসিক উপন্যাসে যশোরের রাজা প্রতাপাদিত্যের জীবন ও তার পরিবার ও আত্মীয়স্বজনের মধ্যেকার দ্বন্দ্বের চিত্র মূলত তুলে ধরা হয়েছে। এই উপন্যাসকে মূলত নারী চরিত্রের উপস্থিতি দেখা যায়, যা অত্যন্ত শক্তিশালী নারী চরিত্র। তখনকার দিনে নারীদের একটা সামাজিক অবস্থান অত্যন্ত নিচু ছিল। ঠিক আছে? তাদেরকে পড়তে দেওয়া হতো না। অনেক কাজেই তাদের বাধা দেওয়া হতো। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বরাবরই বলেছি না, তিনি তার যে স্বাভাবিক দৃষ্টিভঙ্গির থেকে নারী চরিত্রদেরকে এক ধাপ তুলে দেখিয়েছেন। সবসময় তাদের আপলিফ্ট করেছেন। তো এই কারণে এই চরিত্রে এখানে ওই চরিত্রে বলছি, এই উপন্যাসে যে নারী চরিত্রগুলি রয়েছে তারা অত্যন্ত শক্তিশালী। তবে তার পরিণত বয়সের লেখক তুলনায়, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিণত বয়সে যেসব উপন্যাসগুলি লিখেছেন, সেই তুলনায় এই উপন্যাসটা অত্যন্ত কম মসৃণ মনে হতে পারে। এটা লেখকের বা মুনশিয়ানা নয়। আমি বলতে পারি যে, হয় না বয়সের সাথে, সাথে আপনি আরো বেশি প্রৌঢ় হতে থাকেন, পাকাপোক্ত হতে থাকেন। তো যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের এটা ১ম দিককার উপন্যাস, তাই এটা অন্যান্য উপন্যাসগুলোর তুলনায় অত স্ট্রং না। বাট স্টিল এটার যে দৃষ্টিভঙ্গি, এটার যে রচনা সেটা অত্যন্ত সুন্দর। ঠিক আছে? আমাদের দৃষ্টিকোণ থেকে দেখলে, একজন নুবের দৃষ্টিকোণ থেকে দেখলে। ঠিক আছে? এছাড়াও এটি প্রধানত ক্ষমতা, উচ্চাকাঙ্ক্ষা এবং সম্পর্কের টানাপোড়েনের উপর ভিত্তি করে রচিত হয়েছে। এরপরে যে উপন্যাসটা আছে সেটার নাম হচ্ছে 'রাজর্ষি'। এই উপন্যাসটা প্রকাশিত হয়েছিল ১৯০৩ সালে এবং সরি, এটা ১৯০৩ সালে না, ১৮৮৭ সালে প্রকাশিত হয়েছিল। এটা একটা ঐতিহাসিক উপন্যাস যা ত্রিপুরার রাজা গোবিন্দ মাণিক্যের জীবন অবলম্বনে লেখা হয়েছিল। উপন্যাসে রাজার যে সংবেদনশীলতা এবং ধর্মীয় গোঁড়ামির মধ্যেকার দ্বন্দ্ব দেখানো হয়েছে। মানবতা ও নৈতিকতার প্রশ্ন এই উপন্যাসের মূলত মূল বিষয়। পরবর্তীতে এই উপন্যাসটি 'বিসর্জন' নামক নাটকের ভিত্তি হিসাবে ব্যবহৃত হয়। এরপরে যে উপন্যাসটা আছে সেটা হচ্ছে 'চোখের বালি'। এই উপন্যাসটা প্রকাশিত হয়েছিল হচ্ছে ১৯০৩ সালে। ঠিক আছে? তখন বাংলা সাহিত্যে একটি যুগান্তকারী সৃষ্টি বলা হয়েছিল এই 'চোখের বালি' উপন্যাসটা। এবং আজও আমার মনে আছে একটা সিরিয়াল এসেছিল 'চোখের বালি' বলে এবং সিরিয়ালটা আমার কাছে মনে হয়েছিল যে তখনকার দিনে যে বিধবা বিবাহর উপর ভিত্তি করে বিধবাদের যে এভাবে সমাজে দেখা হতো, তার উপর ভিত্তি করে যে এরকম উপন্যাস তৈরি হতে পারে সেটা আমি ভাবতেও পারিনি। যাই হোক, এই উপন্যাসের মূল বিষয়বস্তু হচ্ছে মনস্তাত্ত্বিকতা, যেখানে প্রেম, আকাঙ্ক্ষা, ঈর্ষা এবং জটিলতা ইত্যাদি সম্পর্কের সূক্ষ্ম দিকগুলো খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। রবীন্দ্রনাথের এই উপন্যাসে ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে সরে এসে তৎকালীন কলকাতার মধ্যবিত্ত সমাজের পারিবারিক গভীর জীবনের যে গুরুত্ব সেটাকে ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিনোদিনী চরিত্রটি বাংলা সাহিত্যের অন্যতম জটিল এবং স্মরণীয় নারী চরিত্র অবশ্যই এই উপন্যাসে, এবং এর মনস্তাত্ত্বিক গভীরতা, কাহিনীর সূক্ষ্মতা এবং প্রচলিত নৈতিকতার বাইরে গিয়ে সম্পর্কে যে বিশ্লেষণ রবীন্দ্রনাথ ঠাকুর করেছে না, তা এক কথায় সত্যি বলতে কি অনবদ্য। সত্যিই অনবদ্য। এরপরে যে উপন্যাসটি রয়েছে সেটার নাম হচ্ছে 'প্রজাপতির নির্বন্ধ'। এই উপন্যাসটি একটি হাস্য কাহিনী উপন্যাস, হাস্যরসাত্মক উপন্যাস এবং এটার কাহিনী একটা মূলত ১৯০০ থেকে ১৯০১ এটা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। এটা তৎকালীন সমাজ ও বিয়ের মতো সামাজিক প্রথা নিয়ে এক সরস মন্তব্য তোলা হয়েছিল। যে তখনকার দিনে বিয়ে নিয়ে রবীন্দ্রনাথ যে হাস্য ব্যঙ্গাত্মক যে রচনা লিখেছিলেন, সেটা মূলত 'প্রজাপতির নির্বন্ধে' আপনি পাবেন। এর মূল সুর হালকা এবং কৌতুকপূর্ণ, যা তার অন্যান্য গভীর উপন্যাসের থেকে একটু আলাদা। পরে এই উপন্যাসটি 'চিরকুমার সভা' নামে একটি নাটকে রূপান্তরিত হয়।
এরপরে যে উপন্যাসটা আছে সেটা হচ্ছে নৌকাডুবি। এই উপন্যাসটা মূলত ১৯০৬ সালে প্রকাশিত হয়েছিল, যা একটি নাটকীয় উপন্যাস এবং এর ঘটনা একটা নৌকাডুবিকে কেন্দ্র করে নৌকাডুবির ফলে যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়। কাহিনীতে নিয়তি, ভাগ্য এবং নৈতিক দ্বন্দ্বের মতো বিষয়গুলো উঠে এসেছে। যদিও প্লটটি আকর্ষণীয়, কিন্তু কিছু সমালোচক মনে করেন যে গল্পের সমাপ্তি কিছুটা আরোপিত। তবে এই মানবিক আবেগ এবং তৎকালীন সামাজিক চাপ এই উপন্যাসের প্রধান শক্তি। এরপরের যে উপন্যাসটা আমরা পাই, নৌকাডুবি একটু বড়ই উপন্যাস, একটু কি অনেকটাই বেশ বড়। আপনারা খেয়াল করে দেখবেন যে এই উপন্যাসটাই বইটার প্রায় 20% দখল করে রয়েছে। সত্যি খুব বড় বই উপন্যাসটি। এই উপন্যাসটা শুরু হচ্ছে এখান থেকে 467 পাতা থেকে এবং 605 পৃষ্ঠা, প্রায় 200 পৃষ্ঠা অতিক্রম করে গিয়েছে বইটা। এখনো যাচ্ছে, এখনো শেষ হয়নি এবং শেষ হয়েছে এটা 656 এসে, প্রায় 200 পৃষ্ঠা। এরপরে যে উপন্যাসটা আছে এটা 'দুই বোন'। এটা লেখা হয়েছিল ১৯০৩ সালে। এই উপন্যাসে নারী পুরুষের সম্পর্কের বিভিন্ন দিক এবং প্রেমের বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে। উপন্যাসের নায়কের নাম হচ্ছে শশাঙ্ক আর নায়িকা হচ্ছে তার স্ত্রী শর্মিলা, যার মধ্যে মাতৃসুলভ আশ্রয় সে খুঁজে পায়। মানে শশাঙ্ক তার স্ত্রীর মধ্যে মাতৃসুলভ আশ্রয় খুঁজে পায় এবং শর্মিলার ছোট বোন উর্মিলার প্রতি তার আকর্ষণ, যা প্রেমিকার প্রতি অনুরাগের মতো, এই দুই অনুভূতির মধ্যে দ্বিধা বিভক্ত। এই উপন্যাসে রবীন্দ্রনাথ নারী প্রেমের দুটি ভিন্ন রূপ, জননী এবং প্রেয়সী, এটি তুলে ধরেছেন। অর্থাৎ একজনকে তার সে জননী হিসাবে দেখছে, ভাবুন এটা কেমন, তখনকার দিনে কতটা বড় প্লট টুইস্ট যে নিজের বউকে মা হিসাবে দেখছে আর তার শালীকে সে প্রেয়সী হিসাবে দেখছে। আজকালকার দিনে এগুলো আমাদের কাছে নরমাল হয়ে গেছে, বাট তখনকার দিনের যদি উপন্যাস বলি না, তখনকার যে সামাজিক দৃষ্টিভঙ্গি ছিল, সেক্ষেত্রে এইরকম উপন্যাস লেখা, এটার জন্য সত্যি কথা বলতে কি একটা সাহসিকতার মনোভাব দরকার হয়। এরপরে যে উপন্যাসটা সেটার নাম হচ্ছে মালঞ্চ। এটা ১৯৩৪ সালে প্রকাশিত হয়েছে। এটা ছোট্ট একটা উপন্যাস। এটা একটা মূলত করুণ প্রেমের গল্প। মূলত ত্রিকোণ প্রেমের কাহিনী, যেখানে একটি বিবাহিত সম্পর্কের ভাঙন এবং এক বাগানকে কেন্দ্র করে প্রেম, বিস্ময় ও বিষণ্ণতার চিত্র ফুটে উঠেছে। এই উপন্যাসের একটা প্রধান শক্তি হলো গভীর আবেগ, সংক্ষেপিত বর্ণনা এবং বাস্তবসম্মত চরিত্রায়ন। তারপরে লাস্ট অন্তিম উপন্যাস এই বইতে যেটা রয়েছে সেটার নাম হচ্ছে ৪ অধ্যায়। এই উপন্যাসটা হচ্ছে রবীন্দ্রনাথের শেষের দিকের গুরুত্বপূর্ণ উপন্যাসগুলোর মধ্যে অন্যতম। এটাও ১৯৩৪ সালে প্রকাশিত হয় এবং এটি একটি রাজনৈতিক উপন্যাস, যেখানে তৎকালীন বিপ্লবী আন্দোলনের সহিংস পদ্ধতিগুলো সমালোচনা করা হয়েছে। উপন্যাসের মূল বিষয়বস্তু হলো রাজনৈতিক আদর্শের জন্য মানবিক মূল্যবোধ ও ব্যক্তিগত সম্পর্ককে বলি দেওয়া কি আদৌ জরুরি। এই উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর দৃঢ়ভাবে দেখিয়েছেন যে কোনো রাজনৈতিক আন্দোলনই মানবতাকে বিসর্জন দিয়ে সফল হতে পারে না। এইভাবে এই প্রত্যেকটা উপন্যাসে আমরা আলাদা আলাদা রস পাই। অবশ্যই রবীন্দ্রনাথের যে মুনশিয়ানা, তার লেখার যে বাদনশৈলী, সেগুলো খুব সুন্দরভাবে প্রত্যেকটা উপন্যাসে ফুটে ওঠে। আপনারা একটু খেয়াল করেছেন আমি এই বইটা রিভিউ করার সময় একটুখানি কঠিন বাংলা ইউজ করছি। এর কারণ হচ্ছে এই বইটা পড়ার পরে আমার বাংলাগুলো একটু বেশি বেটার লাগছে। কারণ হয় না অনেক সময় আপনি যেরকম বই পড়ছেন মনটাও সেরকম হয়ে যায়। তো এই বইগুলো পড়ার পর আমার মনটাও না ওরকম বাংলার প্রতি চলে গিয়েছে। তাই জন্যই হয়তো আমি এরকম বাংলা ইউজ করলাম। জানি না আপনাদের খুব একটা বিরক্ত করেছে কিনা, কারণ অনেকেই এরকম জটিল বাংলা শুনে তাড়াতাড়ি পালিয়ে যায়। আপনারা যদি এতদূর অব্দি স্টে করে থাকেন তাহলে অত্যন্ত ধন্যবাদ। পরের দিনের ২য় খণ্ডটাও নিয়ে আসছি।